প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আমাদের আজকের এই ভিডিও লেকচারটি হতে যাচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল নিয়ে। শুরুতেই আমরা জেনে এসেছিলাম যে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল যেটি রয়েছে এটি হচ্ছে এখন পর্যন্ত অধিক গ্রহণযোগ্য একটি পরমাণু মডেল। তো প্রথমে আমরা একটু জেনে নিই, দেখো কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলের আসলে দরকারটাই কি বা এটি কেন এসেছে। দেখো, শুরুতেই আমরা যখন রাদারফোর্ড পরমাণু মডেলটি পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা রয়েছে। সেই সীমাবদ্ধতাগুলোকে হচ্ছে বোর পরমাণু মডেল সলভ করেছিল, রাইট? সো এই যে বোর পরমাণু মডেল ছিল তারও কিন্তু কিছু সীমাবদ্ধতা ছিল। যেমন অনেক ধারণারই হচ্ছে বোর পরমাণু মডেল কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি, এবং সেকেন্ডলি বোর পরমাণু মডেলে ইলেকট্রনকে ধরা হয়েছে কণা হিসেবে। এখানে যে ইলেকট্রনকে শুধুমাত্র কণা হিসেবে ধরা হয়েছে এটি আসলে 100% অ্যাকুরেট বা কারেক্ট না। কেন কারেক্ট না এটা আমরা একটু পরেই দেখব, যখন আমরা ডি ব্রগলির যে তরঙ্গ সমীকরণ রয়েছে সেটি পড়ব। তো আপাতত আমরা ধরে নিই আসলে এই দুইটা হচ্ছে বোর পরমাণু মডেলের দুইটা সীমাবদ্ধতা। আরও কিছু সীমাবদ্ধতা রয়েছে, বাট এই দুইটা সীমাবদ্ধতাই আসলে আমরা এখন আলোচনা করলাম। তো এই সীমাবদ্ধতাগুলোকে ওভারকাম করার জন্যই হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলটি এসেছিল। এই যে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল ছিল সেটির আসলে কয়েকটি ভিত্তি রয়েছে। টোটাল 5টি ভিত্তি হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে রয়েছে, সেগুলো হচ্ছে আমরা এখন দেখব। তো এই যে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলের যে ভিত্তিগুলো রয়েছে সেটির প্রথমটি সেটি হচ্ছে রাদারফোর্ডের নিউক্লিয়াসের ধারণা, এবং সেকেন্ড যেটি হচ্ছে সেটি হচ্ছে বোরের অরবিট বা শক্তি স্তরের ধারণা। থার্ড সেটি হচ্ছে ডি ব্রগলির সমীকরণ, এবং ফোর্থ সেটি হচ্ছে শ্রোডিঞ্জারের তরঙ্গ বলবিদ্যার সমীকরণ, এবং ফিফথ এবং লাস্ট ওয়ান সেটি হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তো এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো, এখানে যে রাদারফোর্ড পরমাণু মডেলের যে নিউক্লিয়াসের ধারণা সেটি আমরা অলরেডি পড়ে এসেছি। সিমিলার ওয়েতে বোর পরমাণু মডেলের যে অরবিট বা শক্তি স্তরের ধারণা সেটিও আমরা অলরেডি পড়ে এসেছি। সো এই দুইটি কনসেপ্ট আমরা কিন্তু অলরেডি জানি। তো এখানে আমরা নতুন করে এই যে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল রয়েছে এখানে আমরা এই তিনটি জিনিস পড়ব। কোন তিনটি জিনিস? একটি হচ্ছে ডি ব্রগলির সমীকরণ, আরেকটি হচ্ছে শ্রোডিঞ্জার তরঙ্গ বলবিদ্যার সমীকরণ, এবং লাস্ট ওয়ান সেটি হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তো এই ক্লাসটি বেসিক্যালি আমরা শুরু করব ডি ব্রগলির যে সমীকরণটি রয়েছে সেটি দিয়ে, দেন আমরা পড়বো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, দেন লাস্টলি আমরা যেটা পড়বো সেটি হচ্ছে শ্রোডিঞ্জারের তরঙ্গ বলবিদ্যার যে সমীকরণ রয়েছে সেটি। সো চলো ক্লাস লেকচারটি ডি ব্রগলি তরঙ্গ সমীকরণ দিয়ে আমরা শুরু করতে পারি। তো প্রথমেই চলো ডি ব্রগলির যে সমীকরণ রয়েছে সেটি পড়ার আগে একটা কনফ্লিক্ট সম্পর্কে আমরা জেনে আসি। সো দেখা গেছে যে ডি ব্রগলির যে সমীকরণটি রয়েছে সেটির আগ পর্যন্ত সায়েন্টিস্টরা হচ্ছে মূলত দুটি ভাগে বিভক্ত ছিল। একদল বিশ্বাস করতো যে ইলেকট্রন হচ্ছে কণা, অন্য দল বিশ্বাস করতো ইলেকট্রন হচ্ছে তরঙ্গ। তো তোমাদের মনে এখন কোয়েশ্চেন অ্যারাইজ করতে পারে, ইলেকট্রন তো একটাই, সো একটাই মাত্র ইলেকট্রন, সে হয় কণা হবে বা তরঙ্গ হবে, রাইট? তো এখানে সায়েন্টিস্টরা কেন হচ্ছে দুই ভাগে বিভক্ত ছিল, যে একদল বিশ্বাস করছিল যে ইলেকট্রন হচ্ছে কণা, অন্যদল বিশ্বাস করছিল ইলেকট্রন হচ্ছে তরঙ্গ। কারণ এইখানে আসলে দুটারই প্রুফ ছিল, দুটারই শক্তপোক্ত প্রুফ ছিল। কি কি প্রুফ ছিল? দেখো, দিচির নামক এক ধরনের পরীক্ষা ছিল যেটা ইয়াং নামক সায়েন্টিস্ট পারফর্ম করেছিলেন, যেটাকে বলা হয় ইয়ং এর দিচির পরীক্ষা। অন্যদিকে ইলেকট্রন হলোগ্রাফি এবং ইলেকট্রন অপবর্তন পরীক্ষা নামক এই যে তিনটি পরীক্ষা রয়েছে টোটাল, এই তিনটি পরীক্ষা শক্তপোক্তভাবে প্রুফ করে যে ইলেকট্রন হচ্ছে তরঙ্গ। অন্যদিকে ক্যাথোড রশ্মি যে পরীক্ষাটি রয়েছে, এবং কম্পটন ইফেক্ট যে পরীক্ষা, এবং আইনস্টাইনের যে ফটোতড়িৎক্রিয়ার যে পরীক্ষাটি রয়েছে, এগুলো শক্তপোক্তভাবে প্রুফ করে ইলেকট্রন হচ্ছে কণা। এখন দেখো, সায়েন্টিস্টদের কাছে দুই দলের কাছেই হচ্ছে শক্তপোক্ত প্রুফ বা পরীক্ষা রয়েছে। তো এক দলের পরীক্ষাগুলো প্রুফ করছে ইলেকট্রন তরঙ্গ, অন্য দলের যে পরীক্ষা রয়েছে সেগুলো প্রুফ করতে হচ্ছে ইলেকট্রন কণা। তো এখন কোয়েশ্চেন ওইখানেই অ্যারাইজ হয় যে ইলেকট্রন আসলে কি কণা নাকি তরঙ্গ। সো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটাই হচ্ছে ডি ব্রগলি অর্থাৎ অ্যান্টোনিও লুইস ডি ব্রগলি নামক একজন সায়েন্টিস্ট ছিলেন, যিনি ডি ব্রগলির সমীকরণের মাধ্যমে এই যে প্রবলেমটা রয়েছে ইলেকট্রন কণা নাকি তরঙ্গ সেটি সলভ করেন। তো কিভাবে তিনি এই যে সমস্যাটি সলভ করেন সেটি চলো আমরা একটু দেখে আসি। তো ইলেকট্রন কণা নাকি তরঙ্গে, এই অ্যান্সারটি দেওয়ার আগে আমরা প্রথমে যেটি করব সেটি হচ্ছে ডি ব্রগলির যে সমীকরণটি রয়েছে সেটি প্রতিষ্ঠা করব। ডি ব্রগলির সমীকরণ প্রতিষ্ঠা করার জন্য দুটি সমীকরণ প্রয়োজন হয়, একটা হচ্ছে আইনস্টাইনের সমীকরণ, অন্যটি হচ্ছে প্লাঙ্কের সমীকরণ। তো প্রথমেই আমরা হচ্ছে আইনস্টাইন এবং প্লাঙ্কের সমীকরণকে ব্যবহার করে আমরা ডি ব্রগলির সমীকরণটা প্রুফ করব। দেন আমরা যেটিতে যাব সেটি হচ্ছে ইলেকট্রন কণা নাকি তরঙ্গ সেই অ্যান্সারে। সো একটু খেয়াল করে, এইখানে আইনস্টাইনের যে ভর শক্তি রূপান্তর সমীকরণটি ছিল যেটি হচ্ছে E=mc², রাইট? তো এখানে এম কি ছিল? এম ছিল হচ্ছে ইলেকট্রনের ভর বা কোনো বস্তুর ভর, অন্যদিকে সি হচ্ছে
আলোর বেগ অর্থাৎ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অন্যদিকে ই হচ্ছে ওই বস্তুটার শক্তি, রাইট? সিমিলার ওয়েতে যে প্লাঙ্কের যে সমীকরণটি ছিল সেটি হচ্ছে E = h মিউ। এখানে ই কি? একই জিনিস, শক্তি। অন্যদিকে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক যার একটা ধ্রুবমান রয়েছে, এবং মিউ কি? মিউ হচ্ছে আসলে ফিজিক্সে এফ আমরা যাকে বলি, অর্থাৎ কম্পাঙ্ক। তো এই ক্ষেত্রে মিউ কি? মিউ এর পরিচয় হচ্ছে কম্পাঙ্ক। তো এখন দেখো এই দুইটা জিনিসকে যদি আমরা একসাথে কম্বাইন করে লিখি, দেখো এখানে mc² = E এবং h মিউ = E, রাইট? তো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? এক্ষেত্রে আমরা সমন্বিত যে সমীকরণটি রয়েছে তাকে আমরা লিখতে পারবো mc² = h মিউ, রাইট? তো অন্যদিকে আমরা কি জানতাম? মিউ যেটি রয়েছে অর্থাৎ এফ যেটি রয়েছে তাকে রিপ্লেস করে আমরা কি লিখতে পারি? c/λ। এখানে কি হয়েছে? এখানে দেখো শুধুমাত্র এখানে যেটি হয়েছে সেটি হচ্ছে এখানে যে মিউ রয়েছে এই মিউকে রিপ্লেস করে আমরা c/λ বসিয়েছি, তাই তো? আমরা যেহেতু জানি c = মিউ ল্যামডা বা c = f ল্যামডা, সো আমরা মিউ = c/λ লিখতে পারি, রাইট? তো এই ক্ষেত্রে যদি আমরা একটা কাজ করি, দেখো এখানেও c রয়েছে, এখানে c² রয়েছে এবং এখানে c রয়েছে, অর্থাৎ c এবং c কে আমরা ক্যান্সেল আউট করতে পারি বা কেটে দিতে পারি, রাইট? কাটলে আমরা যে সমীকরণটি পাবো সেটি হচ্ছে mc = h × 1/λ। এখন যদি আমরা ল্যামডাকে এক পাশে নিয়ে mc কে যদি ওই পাশে নিয়ে চলে আসি, তাহলে আমরা লিখতে পারবো λ = h × 1/mc, রাইট? তো এখানে সামগ্রিক যে সমীকরণটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে λ = h/mc। এবং আমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছি বস্তুর ভর এবং বেগের যে গুণফল রয়েছে তাকে আমরা বলি ভরবেগ, রাইট? এই যে বস্তুর ভর এবং বেগের যে গুণফল রয়েছে তাকে আমরা বলতাম ভরবেগ। তো এখানে যেহেতু বস্তুর ভর রয়েছে এবং আলোর বেগ রয়েছে বা তড়িৎচুম্বকীয় বিকিরণের বেগ রয়েছে, সো এই যে সি রয়েছে এই সিটিও কি আসলে একটা বেগেরই পরিমাণ, তাই তো? তো এখানে সিও হচ্ছে আসলে একটা বেগের পরিমাণ, অর্থাৎ আমরা বলতে পারি এখানে ভর এবং যে বেগ রয়েছে তার গুণফল, অর্থাৎ এমসিকেও আমরা কি বলতে পারি? ভরবেগ। আর ফিজিক্সে ভরবেগকে আমরা জানি পি দিয়ে প্রকাশ করা হয়, রাইট? সো এই ক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি যে λ = h/p। তো এই যে λ = h/p যে সমীকরণটি রয়েছে, এই যে সমীকরণটি দেখতে পাচ্ছ, এই সমীকরণটিকেই আসলে বলা হয় ডি ব্রগলির সমীকরণ। তো এই যে ডি ব্রগলির সমীকরণ, এখানে কার কি পরিচয়? এখানে আসলে তোমার যে পি রয়েছে, পি আসলে হচ্ছে ভরবেগ, অন্যদিকে যে ল্যামডা রয়েছে, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এবং এইচ কি ছিল? এইচ ছিল প্ল্যাঙ্কের ধ্রুবক, রাইট? তো এই ক্ষেত্রে একটু খেয়াল করো, আমরা নবম দশম শ্রেণীতে যে পি = ভরবেগ পড়ে এসেছি। ভরবেগ কিন্তু আসলে কোনো একটা কণার ধর্ম, অর্থাৎ কোনো বস্তু যদি ভরবেগ থাকে তাকে আমরা বস্তু কণা বলতে পারি। তো এখন থেকে মনে রাখবে কোনো বস্তুর ভরবেগ থাকা মানে সেটি হচ্ছে তার কণা ধর্মকে প্রকাশ করে। অন্যদিকে কোনো বস্তুর ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য থাকা মানে হচ্ছে সেটি তরঙ্গ হিসেবে কাজ করছে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যার থাকে তাকে আমরা কি বলতে পারি? তরঙ্গ বলতে পারি, বা তরঙ্গ ধর্ম তার মধ্যে বিদ্যমান রয়েছে। সো এই ক্ষেত্রে একটু দেখো, এই ক্ষেত্রে দেখো এই যে বস্তুটি রয়েছে এখানে যার জন্য ডি ব্রগলির সমীকরণ লেখা হয়েছে, অর্থাৎ ইলেকট্রন যেটি রয়েছে, ইলেকট্রনের ভরবেগ রয়েছে, তাই না? বলছে যে ভরবেগ রয়েছে এবং ইলেকট্রনের ল্যামডাও রয়েছে। তো ব্যাপারটা একটু কনফিউজিং হয়ে গেল না? দেখো এখানে পি দ্বারা কি বোঝাচ্ছে? বস্তুটার ভরবেগ রয়েছে যেটা হচ্ছে কণার ধর্ম। অন্যদিকে ল্যামডা দিয়ে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে বস্তুটার তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে যা হচ্ছে একটা তরঙ্গের ধর্ম। অর্থাৎ আমরা বলতে পারছি এখানে পি অর্থাৎ বস্তুর ভরবেগ এবং ল্যামডা দুটিই বিদ্যমান রয়েছে, রাইট? সো এই ক্ষেত্রেই হচ্ছে বিজ্ঞানী যে তোমার ডি ব্রগলি ছিল তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়, যেহেতু তিনি হচ্ছে ইলেকট্রনের ভরবেগ এবং ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য দুটি একসাথে নির্ণয় করতে পারছেন। তো ওখানে তিনি যেটি বলেন সেটি হচ্ছে ইলেকট্রনের যে কণা এবং তরঙ্গ উভয় ধর্ম যেটি রয়েছে সেটি বিদ্যমান। কেন? কারণ দেখো পি কি? ভরবেগ, ভরবেগ হচ্ছে কণা ধর্ম, এবং ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য যেটি হচ্ছে তরঙ্গ ধর্ম। সো ইলেকট্রনের যেহেতু দুটি হচ্ছে বের করা যাচ্ছে, অর্থাৎ ইলেকট্রন কণা এবং তরঙ্গ উভয় রূপে আচরণ করতে পারে। সো এখানেই হচ্ছে আসলে ওই যে কনফিউশনটা ছিল ইলেকট্রন কণা নাকি তরঙ্গ, সেটি সলভ হয়ে গেছে। কিভাবে? কারণ ডি ব্রগলির সমীকরণটা ক্লিয়ারলি বলে দিয়েছে যে ইলেকট্রন কণা এবং তরঙ্গ উভয় আকারে বিদ্যমান থাকতে পারে। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমার যে বিজ্ঞানী বোর ছিল তারও হচ্ছে যে লিমিটেশনটা ছিল, যেটি হচ্ছে ইলেকট্রনকে তিনি শুধুমাত্র কণা হিসেবে ধরেছেন। সেটি কেন লিমিটেশন ছিল আশা করি বুঝতে পেরেছ। কারণ বিজ্ঞানী ডি ব্রগলির মতে হচ্ছে ইলেকট্রন কণা এবং তরঙ্গ উভয় রূপে বিদ্যমান থাকতে পারে। তো এই যে ইলেকট্রনকে এখন আমরা পেলাম তার তরঙ্গ ধর্মও রয়েছে, এই তরঙ্গ ধর্মকে ব্যবহার করে হচ্ছে আসলে একটা শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ বানানো যায়। তো এই যে শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ তাকে কি ধর্ম থেকে বানানো হয়েছে? ইলেকট্রনের তরঙ্গ ধর্ম যেটি রয়েছে সেটিকে ব্যবহার করে বানানো হয়েছে। এখন তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে এই যে ইলেকট্রন মাইক্রোস্কোপ রয়েছে তার কাজটা আসলে কি? দেখো আমরা রেগুলারলি যখন তোমরা বায়োলজিতে যখন পড়াশোনা করো তোমরা যে মাইক্রোস্কোপ ইউজ করো সেটি হচ্ছে আসলে অপটিক্যাল মাইক্রোস্কোপ। এই যে অপটিক্যাল মাইক্রোস্কোপগুলো রয়েছে সেটি দিয়ে আসলে হচ্ছে এত ছোট জিনিস আসলে দেখা যায় না। হ্যাঁ, অপটিক্যাল মাইক্রোস্কোপ দিয়ে অবশ্যই আমরা চোখে যেগুলো দেখি না সেগুলোও দেখা যায়, বাট ইলেকট্রন মাইক্রোস্কোপ ইউজ করে আমরা এত
ছোট জিনিস দেখতে পারবো, যেটি হচ্ছে আসলে অপটিক্যাল মাইক্রোস্কোপ দিয়ে দেখা আসলে ইম্পসিবল। অর্থাৎ ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে আমরা পরমাণু লেভেল যেটি রয়েছে, অর্থাৎ কোনো একটা পরমাণুর যে হচ্ছে ইমেজ, সেগুলো আমরা এখানে তৈরি করতে পারি বা দেখতে পারি। সো এইজন্যই হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপটা এত বেশি দরকার। অর্থাৎ ইলেকট্রন মাইক্রোস্কোপ আমরা কি দিয়ে বানিয়েছি? ইলেকট্রন মাইক্রোস্কোপ ইলেকট্রনের যে তরঙ্গ ধর্ম রয়েছে সেটিকে ব্যবহার করে বানানো, এবং এটি দিয়ে ল্যাবরেটরিতে ক্ষুদ্রাতিক্ষুদ্র যে কণা রয়েছে সেগুলোকে পর্যবেক্ষণ করা সম্ভব হয়। তো এবার চলো জি ব্রগলির যে তরঙ্গ সমীকরণটি রয়েছে সেটি ইউজ করে আমরা একটা ম্যাথ করে ফেলি। এখানে প্রশ্নে বলা আছে কোনো একটি ইলেকট্রনের ব্যাগ হচ্ছে 10⁶ মিটার পার সেকেন্ড হলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত? তো চলো ম্যাথটা জি ব্রগলির যে সমীকরণ রয়েছে সেটি দিয়ে সলভ করি। আমরা জি ব্রগলির সমীকরণ ইকুয়ালস টু কি পেয়েছিলাম? ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি, রাইট? এখানে পি কি ছিল? বস্তুর ভরবেগ অর্থাৎ এমভি। দেখো এখানে আমরা কিন্তু প্রিভিয়াস স্লাইডে পড়ে এসেছিলাম ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমসি, তাই তো? সি কেন ইউজ করেছিলাম? কারণ সিকে আমরা আলোর বেগ হিসেবে নিয়েছিলাম। বাট এখানে কি ইলেকট্রনের বেগ দেওয়া রয়েছে না 10⁶, অর্থাৎ আমরা এখন সিকে রিপ্লেস করে আমরা ভি বসাতে পারবো, রাইট? এখানে কার কি পরিচয়? এখানে ল্যামডা হচ্ছে আসলে তরঙ্গ দৈর্ঘ্য, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এবং এম হচ্ছে ইলেকট্রনের ভর, এবং ভি হচ্ছে আসলে ইলেকট্রনের বেগ, রাইট? তো এই ক্ষেত্রে আমাকে কি বের করতে বলা হয়েছে? তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে, তাই না? অর্থাৎ আমাকে ল্যামডা বের করতে বলা হয়েছে। তো এখানে দেখো আমরা যে এইচ এর মান রয়েছে অর্থাৎ প্ল্যাঙ্কের ধ্রুবকও আমরা জানি, যে এম রয়েছে ইলেকট্রনের ভর যেটি হচ্ছে 9.1 × 10⁻³ কেজি, এবং ভি যেটি রয়েছে ইলেকট্রনের বেগ সেটিও জানি। সো এই মানগুলোকে যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলেই কিন্তু আমরা এখানে ল্যামডার মানটা পেয়ে যাব, যেটি এসেছে 7.27 × 10⁻10 মিটার। সুতরাং আমরা বলতে পারি 10⁶ মিটার পার সেকেন্ড যদি কোনো একটা ইলেকট্রনের বেগ হয় তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য সেটি হবে 7.27 × 10⁻10 মিটার। আশা করি এই ম্যাথটি তোমরা বুঝতে পেরেছ। তো এখন দেখো এখানে আরেকটি প্রশ্ন রাখা হয়েছে, যেটি হচ্ছে দেখো এখানে ইলেকট্রন যখন n-তম কক্ষপথে আবর্তন করে বা পরিভ্রমণ করে তখন সে কতটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে সেটি বের করতে বলা হয়েছে। তো এই প্রশ্নটিকে আমি একটু বোঝাই। এই প্রশ্নটিতে আসলে যেটি বলা হয়েছে, ধরো যে তোমার ১ নাম্বার কক্ষপথে যখন ইলেকট্রন আবর্তন করবে সে কয়টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? সিমিলার ওয়েতে সে যদি ৩ নাম্বার কক্ষপথে আবর্তন করে সে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? এবং সিমিলার ওয়েতে সে যদি ১০ নাম্বার কক্ষপথে আবর্তন করে সে কয়টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? সেগুলো আসলে এখানে জানতে চাওয়া হয়েছে। এগুলো তোমাদের সিকিউ এবং এমসিকিউতে এগুলো জানতে চাওয়া হয়। সো একটু মনোযোগ সহকারে এই জিনিসগুলো দেখো। তো প্রথমে এই জিনিসটি সলভ করার জন্য আমরা একটা সমীকরণ প্রতিষ্ঠা করে নিই। দেখো এখানে বিজ্ঞানী যে বোর রয়েছে, বোরের যে পরমাণু মডেল ছিল তার যে দ্বিতীয় স্বীকার্যটি ছিল সেটি হচ্ছে ভরবেগ সংক্রান্ত স্বীকার্য, তাই তো? যেটি ছিল হচ্ছে mvr = nh/2π, রাইট? তো এখানে একটু লক্ষ্য করো, এই যে 2π রয়েছে, এই 2π এবং mv যেটি রয়েছে তার যদি আমরা অবস্থান পরিবর্তন করি, অর্থাৎ mv কে এইখানে এবং 2π কে mv এর জায়গায় যদি বসাই তাহলে আমরা কি লিখতে পারবো? 2πr = nh/mv, রাইট? তো অর্থাৎ আমরা লিখতে পারছি 2πr = n × h/mv। এখানে কি করেছি? শুধুমাত্র n টিকে আলাদা করে গুণ আকারে লিখেছি, তাই তো? তো এই যে সমীকরণটি রয়েছে সেটি হচ্ছে আমরা বোর পরমাণু মডেলের যে দ্বিতীয় স্বীকার্য রয়েছে সেখান থেকে আমরা ডিরাইভ করে নিয়ে এসেছি, তাই তো? অন্যদিকে যে ডি ব্রগলির যে সমীকরণটি ছিল সেটি ছিল হচ্ছে ল্যামডা = h/p, অর্থাৎ ছিল ল্যামডা = h/mv, রাইট? তো একটু খেয়াল করো এখানে h/mv যেটি রয়েছে, এই যে h/mv যেটি রয়েছে তাকে রিপ্লেস করে আমরা কি লিখতে পারবো? ল্যামডা লিখতে পারবো, যেহেতু দুটোর সমান। তো এই ক্ষেত্রে এই যে h/mv টি রয়েছে, এই যে দেখো h/mv যে মানটি রয়েছে তাকে রিপ্লেস করে আমরা কি লিখতে পারবো? তাকে রিপ্লেস করে আমরা ল্যামডা লিখতে পারবো, তাই তো? অর্থাৎ এই যে সমীকরণটি রয়েছে এটা এখন কি দাঁড়াচ্ছে? এটা এরকম দাঁড়াচ্ছে যে 2πr = n × ল্যামডা, রাইট? অর্থাৎ সমীকরণটিকে আমরা এভাবে লিখতে পারি যে 2πr = n ল্যামডা। তো এই যে প্রবলেমটি রয়েছে এই প্রবলেমটিকে সমাধান করতে আমাদের এই সমীকরণটারই আসলে প্রয়োজন। তো এখানে কার কি পরিচয় ছিল? দেখো এখানে 2π আর হচ্ছে কোনো একটা কক্ষপথের পরিধি, রাইট? আমরা জানি কোনো একটা বৃত্তের পরিধির মাপ কিভাবে করি? 2π এর সূত্র দিয়ে। তো আমাদের যে কক্ষপথ রয়েছে সেটিও তো বৃত্তাকার, রাইট? তো তাকে আমরা যখন তার কক্ষপথ যেটি রয়েছে তার যখন আমরা পরিধি বের করব তখন আমরা কি সূত্র ইউজ করব? 2πr ইউজ করব। অন্যদিকে n কি? n হচ্ছে কক্ষপথের সংখ্যা এবং ল্যামডা কি? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো এইখানে যে সূত্রটি রয়েছে এই সূত্রটার একটা তাৎপর্য রয়েছে। এই তাৎপর্যটাই নিজে একটু বাংলাতে লিখছি। তো এই যে সূত্রটা রয়েছে এই সূত্রটা আসলে এটা নির্দেশ করছে যে n-তম কক্ষপথে আবর্তনকালে ইলেকট্রন n সংখ্যক পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে। কি বোঝাতে চাচ্ছি? এটি মিন করছে যে প্রথম কক্ষপথে যদি কোনো ইলেকট্রন আবর্তন করে তাহলে তার পূর্ণ তরঙ্গ সংখ্যা কত হবে? 1টি। দ্বিতীয় কক্ষপথে যদি কোনো ইলেকট্রন আবর্তন করে তার পূর্ণ তরঙ্গ সংখ্যা কত হবে? 2টি। তৃতীয় কক্ষপথে যদি কোনো ইলেকট্রন আবর্তন করে তার পূর্ণ তরঙ্গ সংখ্যা কতটি হবে? 3টি। যদি পঞ্চম কক্ষপথে কোনো ইলেকট্রন আবর্তন করে তাহলে তার পূর্ণ তরঙ্গ যে সৃষ্টি করবে সেটি হবে হচ্ছে 5টি।
অর্থাৎ সে যততম কক্ষপথে রয়েছে তার দ্বারা সৃষ্ট পূর্ণ তরঙ্গের সংখ্যা হবে ঠিক ততটি। সো এগুলো হচ্ছে তোমাদের এমসিকিউ এবং সিকিউতে এসে থাকে। সো এই যে ম্যাথগুলো রয়েছে এগুলো আসলে ভালো করে একটু করে রাখবে। তো এখন যদি একটু রিকল করি আমরা শুরুতেই কিন্তু বলে এসেছিলাম যে এই যে ভিডিও লেকচারটি আছে এখানে হচ্ছে আমরা ৩ টি জিনিস পড়বো। একটি হচ্ছে ডি ব্রগলির সমীকরণ, আরেকটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, আরেকটা হচ্ছে শ্রোডিঞ্জারের যে তরঙ্গ সমীকরণ রয়েছে সেটি। তো দেখো আমরা যে ডি ব্রগলির যে সমীকরণটি ছিল সেটি কিন্তু আমাদের অলরেডি শেষ। এখন আমরা যেটি পড়বো সেটি হচ্ছে সেকেন্ড যে টপিকটি যেটি হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তো চলো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সম্পর্কে আমরা একটু জেনে আসি। তো হাইজেনবার্গের যে অনিশ্চয়তা নীতিটি ছিল সেটি ছিল এরকম যে কোনো একটা গতিশীল কণা যেমন ইলেকট্রন এর যে অবস্থান ও ভরবেগ সেটি যুগপৎ অর্থাৎ একই সাথে নির্ণয় করা সম্ভব নয়। কি বোঝাতে চাচ্ছে যে কোনো একটা গতিশীল কণা যেমন ইলেকট্রন তার যদি তুমি অবস্থান ঠিকভাবে নির্ণয় করতে পারো তার ভরবেগ যেটি রয়েছে সেটি নির্ণয় করতে পারবে না। অর্থাৎ অবস্থান এবং ভরবেগ একই সাথে নির্ণয় করা সম্ভব নয়। অর্থাৎ কোনো একটা গতিশীল কণা যেমন ইলেকট্রন এর অবস্থান যদি তুমি ঠিকভাবে নির্ণয় করতে পারো তার ভরবেগ তুমি ঠিকভাবে নির্ণয় করতে পারবে না। অন্যদিকে তার ভরবেগ যদি তুমি ঠিকভাবে নির্ণয় করতে পারো তার অবস্থানটা তুমি ঠিকভাবে নির্ণয় করতে পারবে না। অর্থাৎ দুইটাকে একই সাথে একদম সুনির্দিষ্টভাবে স্পেসিফিকভাবে অ্যাকুরেটলি নির্ণয় করা সম্ভব নয়। তো এই যে কনফিউজিং জিনিসটি যেটি হচ্ছে কোনো একটা বস্তুর অবস্থান যখন ঠিকভাবে নির্ণয় করতে পারছি তার ভরবেগ পারছি না এবং ভরবেগ পারলে অবস্থান পারছি না। অর্থাৎ একটাকে যদি আমি ঠিকভাবে নির্ণয় করি আমি আরেকটা ঠিকভাবে নির্ণয় করতে পারছি না। এই যে কনফিউজিং ধারণাটা সেটি আসলে কিভাবে এসেছে সেটি চলো একটু দেখে নিই। তার আগে একটু একটা অ্যানালজি তোমরা একটু খেয়াল করো যেটি আসলে আমি ক্রিয়েট করেছি। এটা আসলে হাইজেনবার্গ বলেনি, এটা আমি ক্রিয়েট করেছি তোমাদের এই কনসেপ্টটি বোঝানোর জন্য, সেটি একটু তোমরা একটু লক্ষ্য করো। তো এখানে দেখো তোমাদেরকে আমি বলেছি যে ধরো যে ২ টা সংখ্যার গুণফলকে tan করো। তো তাহলে একজন কি লিখতে পারে? একজন লিখতে পারে tan into 1 equals to 10, আরেকজন লিখতে পারে 5 into 2 equals to 10, আরেকজন লিখতে পারে 1 into 10 equals to 10 এবং আরো অনেক কিছু লেখা যায়, তাই তো? সো আমি বোঝানোর জন্য মাত্র ৩ টি এক্সাম্পলই নিলাম। তো এখানে আসলে কি দেখো, এখানে দেখো তো তুমি 10 বানাতে গিয়ে 10 এর সাথে 1 গুণ করেছো, আরেকজন 5 এর সাথে 2 করেছে, আরেকজন 1 এর সাথে 10 করেছে। সবগুলোর আনসারই কিন্তু আসলে 10। সবাই কিন্তু এখানে সঠিক লিখেছে। বাট এখানে যেটি আমি তোমাকে বোঝাতে চাচ্ছি সেটি একটু খেয়াল করো। এখানে তোমরা দেখো এই যে প্রথম যে সংখ্যাটি রয়েছে এই ক্ষেত্রে প্রথম সংখ্যাটি এই ক্ষেত্রে 10, এই ক্ষেত্রে প্রথম সংখ্যাটি 5, এই ক্ষেত্রে প্রথম সংখ্যাটি 1। অর্থাৎ এই ক্ষেত্রে উপর থেকে যখন আমরা নিচে যাচ্ছি প্রথম সংখ্যাটি হ্রাস পাচ্ছে। অপোজিট ওয়েতে এখানে লক্ষ্য করো। তো এই ক্ষেত্রে প্রথম যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে 1, দ্বিতীয়টি হচ্ছে 2, তৃতীয়টি হচ্ছে 10। অর্থাৎ এই ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা উপর থেকে নিচের দিকে যাচ্ছি তখন যে দ্বিতীয় সংখ্যাটি রয়েছে সেটি বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এইদিকে হ্রাস পাচ্ছে, এইদিকে বৃদ্ধি পাচ্ছে। সো এখান থেকে যেটি শিক্ষণীয় সেটি হচ্ছে আসলে ধরো যে ২ টি জিনিসের গুণফল তুমি একই রাখতে চাচ্ছ। সো এই ক্ষেত্রে তোমার যদি একটা সংখ্যাকে তুমি যদি হচ্ছে ক্রমান্বয়ে হ্রাস করতে থাকো, অপর যে সংখ্যাটি রয়েছে সেটিকে ক্রমান্বয়ে বৃদ্ধি করতে পারে, রাইট? সো এই জিনিসটি মনে রাখো যে যখন আমরা ২ টি জিনিসের গুণফলকে আমরা কি রাখতে চাচ্ছি, একটা ফিক্সড মান রাখতে চাচ্ছি, তখন আমাদের কি করতে হবে? এক পাশের সংখ্যাকে যদি আমরা ক্রমান্বয়ে হ্রাস করি, অপোজিট যে সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ দ্বিতীয় যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে ক্রমান্বয়ে বৃদ্ধি করতে হবে। তো এবার আসো হাইজেনবার্গ আসলে কি পেয়েছিল সেটি দেখি। তো হাইজেনবার্গ যখন তার একটা ক্যালকুলেশন করছিল, যখন তিনি হচ্ছে কিছু ক্যালকুলেশন করছিল তখন তিনি ডেল্টা এক্স নামক একটা টার্ম পান যাকে তিনি নাম দিয়েছিলেন হচ্ছে অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা। অর্থাৎ ডেল্টা এক্স বলতে এখানে কি বোঝাচ্ছে? অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা। ডেল্টা এক্স কি? অবস্থান নির্ণয়ের যে অনিশ্চয়তা রয়েছে সেটি। অর্থাৎ ডেল্টা এক্স এর মান যদি হচ্ছে অনেক বিশাল আসে বা বড় আসে, বা বলতে পারি ডেল্টা এক্স এর মান যত বড় হবে অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা তত বাড়তে থাকবে। আমি আবার বলছি, ডেল্টা এক্স এর মান যখন বড় হবে অবস্থান নির্ণয়ের যে অনিশ্চয়তা সেটি বাড়তে থাকবে। অর্থাৎ অবস্থানকে ঠিকমতো নির্ণয় করা যাবে না। আর ডেল্টা এক্স এর মান যদি ছোট হয় অবস্থান নির্ণয়ের যে অনিশ্চয়তা রয়েছে সেটি কমে যাবে। অর্থাৎ অবস্থানকে ঠিকভাবে নির্ণয় করা যাবে। অন্যদিকে ডেল্টা পি নামক আরেকটা টার্ম ছিল যেটি হচ্ছে আসলে ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা। অর্থাৎ ডেল্টা পি কি? ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা। ডেল্টা পি এর মান যদি বড় হয় ভরবেগ নির্ণয়ের যে অনিশ্চয়তা রয়েছে সেটি বেড়ে যাবে এবং ভরবেগকে সুন্দরভাবে নির্ণয় করা যাবে না। অন্যদিকে ডেল্টা পি বা ভরবেগ নির্ণয় অনিশ্চয়তার মান যদি ছোট আসে তার মানে ভরবেগের মানটাকে ঠিকভাবে নির্ণয় করা যাবে, পাবে। এবং এদের মাঝখানে যদি আমরা গুণ করি তাহলে আমরা যে জিনিসটি পাবো সেটি হচ্ছে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এইচ বাই 4 পাই। এখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক এবং পাই তোমরা সবাই চিনি, রাইট? সো এটি যে সমীকরণটি দেখছো এখানে, এই যে সমীকরণটি দেখতে পাচ্ছ এটি আসলে হচ্ছে হাইজেনবার্গের যে অনিশ্চয়তা নীতি রয়েছে সেই সমীকরণটি। তো এখান থেকে তিনি কি বোঝাতে চাচ্ছে বা এই যে স্টেটমেন্টটি আছে এই সমীকরণ থেকে তিনি দিয়েছেন আসলে। তো এই সমীকরণটি যদি আমরা বুঝি তাহলে আমরা এই স্টেটমেন্টটা দিতে পারবো, রাইট?
তো আসলে এখানে দেখো যে ডেল্টা এক্স এর মান যখন তোমার বড় হবে, তোমার ডেল্টা পি এর মান কি হবে? ছোট হয়ে যাবে না? কারণ আমরা কিন্তু এখানে পড়ে এসেছি যে ১ম জিনিসটি যখন ছোট হতে থাকে ক্রমান্বয়ে, ২য় জিনিসটা বড় হতে থাকে। অর্থাৎ উল্টো ঘটনা ঘটে, তাই তো? তো এই ক্ষেত্রে তোমার ডেল্টা এক্স এর মান যদি হচ্ছে ছোট হয়, ডেল্টা পি এর মান বড় হয়ে যাবে এবং ডেল্টা এক্স এর মান যদি বড় হয়ে যায়, ডেল্টা পি এর মান যেটি রয়েছে সেটি ছোট হয়ে যাবে। কারণ ২ টার গুণফল আসলে একটা ধ্রুব মান, তাই তো? তো অর্থাৎ আমরা বলতে পারছি অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা বা ডেল্টা এক্স এর মান যদি ছোট হয়, ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা যেটি রয়েছে অর্থাৎ ডেল্টা পি যেটি রয়েছে তার মানটা বড় হয়ে যাবে, রাইট? অন্যদিকে ডেল্টা এক্স যে অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা রয়েছে সেটি যদি হচ্ছে তোমার যদি বড় হয়ে যায়, এই যে ডেল্টা পি যেটি রয়েছে বা ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা যেটি রয়েছে সেটি হচ্ছে ছোট হয়ে যাবে। তো এই জন্য আসলে বলা হয় যে যখন কোনো একটা গতিশীল কণার তুমি হচ্ছে ভরবেগ বা অবস্থান নির্ণয় করবে, তখন তোমার যদি অবস্থানটা ঠিক মতো নির্ণয় করতে পারো, ভরবেগটা তোমরা ঠিক মতো নির্ণয় করতে পারবে না। সো এটি হচ্ছে আসলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটি ছিল। তো এবার চলো আমাদের যে থার্ড যে কনসেপ্টটি রয়েছে, শ্রোডিঞ্জারের যে তরঙ্গ সমীকরণ রয়েছে সেটা একটু আমরা দেখে নিই। তো এখানে তোমরা যে বিদঘুটে একটা জিনিস দেখতে পাচ্ছ, এটি আসলে হচ্ছে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। এই সমীকরণে কার কি পরিচয় একটু দেখে নাও। এখানে এই যে এম দেখতে পাচ্ছ, এই যে এম দেখতে পাচ্ছ, এই এম হচ্ছে আসলে ইলেকট্রনের ভর এবং এই যে রাশিটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ইলেকট্রনের মোট শক্তি এবং ভি যেটি দেখতে পাচ্ছ ভি হচ্ছে ইলেকট্রনের বিভব শক্তি। অন্যদিকে এইচ যেটি দেখতে পাচ্ছ, এই যে এইচ যেটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এবং সাই যেটি রয়েছে এটি হচ্ছে আসলে একটা ফাংশন এবং এখানে যে এক্স ওয়াই এবং জেড দেখতে পাচ্ছ এটি আসলে হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। এই যে আমরা যখন স্থানাঙ্ক ব্যবস্থা প্লট করি তখন আমরা কি লিখতে পারি? এক্স, আমরা লিখতে পারি ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, তাই তো? তিনটে অক্ষ থাকে না? এই যে এক্স ওয়াই এবং জেড এর পরিচয় হচ্ছে আসলে স্থানাঙ্ক ব্যবস্থা। তো এখানে তোমরা যে এখানে ডেল্টা স্কোয়ার দেখতে পাচ্ছ এটি আসলে কি? এটি হচ্ছে যারা অন্তরীকরণ পড়ে এসেছো তারা ভালো মতন বুঝবে। যেটি সেটি বোঝাচ্ছে এখানে যে এক্স এর সাপেক্ষে সাই এর দ্বিতীয় অন্তরজ বা সেকেন্ড ডেরিভেটিভ। এখানে কি বোঝাচ্ছে? এক্স এর সাপেক্ষে সাই এর দ্বিতীয় অন্তরজ, আর এখানে বোঝাচ্ছে ওয়াই এর সাপেক্ষে সাই এর দ্বিতীয় অন্তরজ বা সেকেন্ড ডেরিভেটিভ, আর এখানে বোঝাচ্ছে যে জেড অক্ষ রয়েছে তার সাপেক্ষে সাই যেটি রয়েছে তার সেকেন্ড ডেরিভেটিভ বা দ্বিতীয় অন্তরজ। সো এখানে এই যে সমীকরণটি রয়েছে এই সমীকরণটির নাম মনে রাখলেও তোমাদের কিচ্ছু হবে না, কারণ এগুলো নিয়ে তোমাদের এইচএসসি লেভেলে তেমন কোয়েশ্চেন আসে না, বা টপিকটি যেহেতু ছিল তাই এটা কাভার করা। তো এখানে এই যে সমীকরণটি রয়েছে, যে বিশাল সমীকরণ এবং বিদঘুটের সমীকরণ যেটি বুঝতে অনেক কষ্টসাধ্য, সেটি হচ্ছে আসলে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। তো এই যে শ্রোডিঞ্জারের যে তরঙ্গ সমীকরণটি রয়েছে এখানে আমরা সাই দেখতে পাচ্ছি না? এই যে সাই যেটি রয়েছে তার আসলে কোনো ফিজিক্যাল সিগনিফিক্যান্স বা তার কোনো আসলে তাৎপর্য নাই, বাট তাকে যদি আমরা স্কোয়ার করি অর্থাৎ সাই স্কোয়ার করি তখন তার একটা তাৎপর্য থাকে। কিরকম? সাই স্কোয়ার যেটি সেটি আসলে মিন করে যে নিউক্লিয়াসের চারদিকে কোনো একটি অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা। সাই স্কোয়ারের যে ভ্যালুটি আসে সেটির উপর ভিত্তি করে আমরা বলতে পারি নিউক্লিয়াসের চারদিকে কোনো অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা। তো কি বোঝাতে চাচ্ছি? তো ধরো যে এটি হচ্ছে আমাদের নিউক্লিয়াস, কেমন? এটি হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের আশেপাশে এই যে একটা অঞ্চলে তুমি সাই স্কোয়ারের ভ্যালু পেয়েছো ধরো 20%। এটা আসলে এটি মিন করে যে নিউক্লিয়াসের চারপাশে এই যে অঞ্চলটা রয়েছে বা এই যে পয়েন্টটা রয়েছে এখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হচ্ছে 20%। ধরো নিউক্লিয়াসের চারপাশে তুমি এই পয়েন্টে তুমি হচ্ছে সাই স্কোয়ারের ভ্যালু পেয়েছো 0.1%। তার মানে হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে এই যে অঞ্চলটি রয়েছে এই অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হচ্ছে 0.1%। ধরো তুমি হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে এইখানে তুমি এই যে অঞ্চলটা রয়েছে এই যে অঞ্চলটি রয়েছে এই অঞ্চলে তুমি সাই স্কোয়ারের ভ্যালু পেয়েছো 90%। তার মানে এখানে ইলেকট্রন পাওয়ার যে সম্ভাবনা রয়েছে তার যে সম্ভাবনা সেটি হচ্ছে এখানে 90%, অর্থাৎ ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা এই যে অঞ্চলটা রয়েছে সেখানে বেশি। তার মানে সাই স্কোয়ারের যে ভ্যালুটি রয়েছে এই সাই স্কোয়ারের ভ্যালুটি নির্দেশ করে যে নিউক্লিয়াসের চারদিকে কোনো একটি অঞ্চলে ইলেকট্রন পাবার সম্ভাবনা। তো এই যে সাই স্কোয়ার বা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনার উপর ভিত্তি করে অরবিটাল নামক একটা কনসেপ্ট দাঁড়া করানো যায়। তো এখন আমরা পড়বো আসলে অরবিটাল কি সেটা নিয়ে। আর অরবিটালের সংখ্যা আসলে খুব ইম্পর্টেন্ট এইচএসসি লেভেলে, সো এটা একটু ভালো করে বুঝে নাও। ধরো তুমি এই অঞ্চলে এই যে অঞ্চলটা আছে সেখানে তুমি সাই স্কোয়ারের যে ভ্যালুটা সেটা পেয়েছো 90%। সাই স্কোয়ারের ভ্যালু কত পেয়েছো? 90%। তাহলে তুমি তাকে বলতে পারবে অরবিটাল। অন্যদিকে ধরো এই অঞ্চলে তুমি সাই স্কোয়ারের যে ভ্যালুটা পেয়েছো সেটা পেয়েছো হচ্ছে 20%, তাহলে তুমি তাকে অরবিটাল বলতে পারবে না। অর্থাৎ এই যে অঞ্চলটা আছে যেখানে তুমি সাই স্কোয়ারের ভ্যালু 20% পেয়েছো তাকে তুমি অরবিটাল বলতে পারবে না। আর অন্যদিকে যেই অঞ্চলে সাই স্কোয়ারের যে ভ্যালুটা 90% পেয়েছো তুমি তাকে অরবিটাল বলতে পারবে। কেন একটু খেয়াল করো। কারণ দেখো সাই স্কোয়ার মানে কি? সাই স্কোয়ার মানে আমরা জানি নিউক্লিয়াসের চারপাশে কোনো একটি অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, তাই তো? সো একটু খেয়াল করো, সাই স্কোয়ারের ভ্যালু যদি কোনো অঞ্চলে 90 থেকে 95% পেয়ে যাও তখন ওই অঞ্চলটাকে বলা হবে অরবিটাল। আর যদি সাই স্কোয়ারের ভ্যালু কোনো অঞ্চলে 90%-এর নিচে পাও তখন তুমি ওই অঞ্চলকে অরবিটাল বলতে পারবে না।
সো যেহেতু এইখানে এই অঞ্চলে তুমি সাই স্কোয়ারের ভ্যালু বা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাকে 90% পেয়েছো, তাই তুমি তাকে অরবিটাল বলতে পারছো। আর অন্যদিকে এই যে অঞ্চলটা আছে, এই অঞ্চলে তুমি সাই স্কোয়ারের ভ্যালু বা নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কত পেয়েছো? 20%। তাই তুমি তাকে অরবিটাল বলতে পারবে না। তো সিম্পলি কিভাবে মনে রাখবে? সিম্পলি মনে রাখবে অরবিটাল হচ্ছে ওই অঞ্চলটা যেই অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা অর্থাৎ সাই স্কোয়ারের যে ভ্যালুটা আছে সেটা 90 থেকে 95% হবে। তো এখন চলো অরবিটালকে একটু আমরা সংজ্ঞায়িত করে ফেলি। তো অরবিটালের সংজ্ঞাটা হচ্ছে এরকম: পরমাণুর অভ্যন্তরে নিউক্লিয়াসের চারদিকে যে অঞ্চল জুড়ে ইলেকট্রন মেঘ পাবার সম্ভাবনা অর্থাৎ সাই স্কোয়ারের ভ্যালু প্রায় 90 থেকে 95% হয়, সেই অঞ্চলটাকে বলা হয় অরবিটাল। তাহলে অরবিটাল কি? অরবিটাল সিম্পলি হচ্ছে এমন একটা অঞ্চল যে অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%। সো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের যে ৩ টি টপিক কভার করার ছিল কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলের, সেগুলো আমরা আলোচনা করে ফেলেছি। এবার চলো কোয়ান্টাম বলবিদ্যা মডেলের যে আলোচ্য বিষয়সমূহ রয়েছে অর্থাৎ পরবর্তী যে ভিডিও লেকচারগুলো আছে আমাদের এইচএসসি সিলেবাসে, সেগুলোতে কোন, কোন জায়গায় আমাদের কোয়ান্টাম বলবিদ্যা মডেলে আলোচ্য বিষয় আছে সেগুলো একটু পড়ে ফেলি। কোয়ান্টাম বলবিদ্যা মডেল যেটি রয়েছে তার যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, পরমাণুর মূল কণিকাসমূহ, অরবিটাল সমূহের ধারণা এবং ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন নীতিসমূহ যেমন আউফবাউ নীতি, হুন্ডের নীতি, পলির বর্জন নীতি ইত্যাদি। তারপর যেটি তড়িৎচুম্বকীয় বর্ণালী রয়েছে সেটি এবং প্লাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্ব রয়েছে সেটিও হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা মডেলের আলোচ্য বিষয়। আর এইচএসসি লেভেলে তোমাদের এই যে টপিকসমূহ রয়েছে এই টপিকসমূহ থেকেই হচ্ছে সবচেয়ে বেশি কোয়েশ্চেন এসে থাকে। তো আমরা পরবর্তী ক্লাস লেকচারগুলোতে ধাপে ধাপে হচ্ছে এই ৬টি জিনিস যেটি রয়েছে সেগুলো আমরা পড়ে নেব। আর এই ৬টি জিনিসকেই কিন্তু এক্সপ্লেন করা হয়েছে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু যে মডেল রয়েছে তারই আলোকে।